ঢাকা কলেজের অনলাইন ক্লাসে আজকে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে তোমাদের সাথে ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আজকে এই ক্লাসটি আমার প্রথম ক্লাস। অন্যান্য বছরে সাথে এই বছরের ক্লাসে ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য বছর প্রথম ক্লাসে আমরা শিক্ষকরা তোমাদের সাথে পরিচিত হইতাম এবং তোমাদেরও পরিচয় তোমাদেরকে আমরা সরাসরি দেখতাম। কিন্তু করোনা মহামারীর কারণে তোমাদের প্রথম ক্লাসে তোমরা আমাকে দেখতে পেলেও আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, তাই বলে তো আর থেমে থাকা যায় না। এই জন্য ঢাকা কলেজ প্রশাসন, ঢাকা কলেজের প্রিন্সিপাল নেহাল আহমেদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টার ফসল আজকের অনলাইন ক্লাস। করোনার কারণে যেমন এইচএসসি পরীক্ষা এবং পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোনো কিছুই থেমে নেই, সেহেতু তোমাদেরও ফার্স্ট ইয়ার ফাইনাল, ইন্টারমিডিয়েট ফাইনাল কোনো কিছুই থেমে থাকবে না ইনশাআল্লাহ। করোনা চলে গেলে তোমাদের সকল পরীক্ষায় এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই নেওয়া হবে। সুতরাং তোমাদের টিচার এবং ম্যাডামরা যে ক্লাসগুলো নিচ্ছে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্টিভলি দেখবে, শুনবে এবং বইয়ের সাথে বই নিয়ে এক্সারসাইজ করবে। তাতে যখনই কলেজ খুলবে তখন তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে ভালোভাবে, উত্তম রূপে। আশা আর কথা না বাড়িয়ে আমি আজকে উৎপাদন ব্যবস্থাপনা এই সাবজেক্টের উৎপাদনের উপকরণ, এটি এই সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার শ্রাবণী ম্যাডাম উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়েছিল। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টার উৎপাদনের উপকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন কি? এখানে দুইটা কথা খেয়াল করো। উৎপাদনের উপকরণ, তার মানে একটা আছে উৎপাদন আর একটা আছে উপকরণ। তার মানে উৎপাদনের উপকরণ, এই কথা উপকরণে যাওয়ার পূর্বে আমাদেরকে উৎপাদন কি সেটা জানতে হবে। উৎপাদন হচ্ছে সাধারণ অর্থে বোঝায় কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। প্রকৃতি প্রদত্ত সম্পদকে আহরণ করে বিভিন্ন উপযোগ সৃষ্টির মাধ্যমে নতুন পণ্যে রূপান্তর করাকেই উৎপাদন বলা হয়। অর্থাৎ তুমি যদি মনে করো যে কাগজ, আমাদের যে বইয়ের কাগজ, মানুষ কিন্তু জাস্ট প্রথমে কাগজটা কি ছিল, এর কাঁচামাল ছিল বাঁশ বা গাছ, ওখান থেকে রূপান্তরের রূপগত পরিবর্তনের মাধ্যমে সেটা কাগজ বা বই হয়েছে। তার মানে এটার কাঁচামাল কি? মূল কাঁচামাল হচ্ছে কিন্তু বাঁশ বা গাছ। এটা কিন্তু প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ তাআলা প্রদত্ত। মানুষ কিন্তু গাছ বা বাঁশ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ জাস্ট বাঁশ এবং গাছের রূপগত পরিবর্তন করে তাকে কাগজে রূপান্তরিত করেছে। আমি যদি বলি যে কি আমার এই জামার কথা, শার্টের কথা, সেটা প্রথমে কি ছিল? তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে জামা হয়েছে। তার মানে মানুষ এটার যে আদি উপকরণ, প্রাথমিক উপকরণ যে তুলা, সেটা কিন্তু মানুষ সৃষ্টি করে না। জাস্ট তুলার রূপগত পরিবর্তন করে মানুষ সুতা করেছে, সুতার রূপগত পরিবর্তন করে মানুষ জামা তৈরি করেছে। তারপরে বুঝার মোট কথা হচ্ছে মানুষ নিজে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। প্রকৃতি প্রদত্ত যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে রূপগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদন করে। অর্থাৎ যদি আমরা চেয়ার টেবিলের কথা বলি, চেয়ার টেবিল কিন্তু প্রথমেই চেয়ার টেবিল ছিল না, বা মানুষ চেয়ার টেবিল বানাতেও পারে না। মানুষ জাস্ট প্রথমে এটা ছিল গাছ, গাছকে
রূপগত পরিবর্তনের মাধ্যমে একটাকে চেয়ার বানালো, একটাকে টেবিল বানালো। তাহলে উৎপাদন যদি বলা হয়, সাধারণত বলবা কোনো কিছুর সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। আবার ব্যাপক অর্থে বা অর্থনীতির ভাষায় যদি বলা হয়, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তার রূপের পরিবর্তন, রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। নতুন উপযোগ কি? প্রথম ছিল সুতা, প্রথম ছিল তুলা, তুলা থেকে নতুন উপযোগ সুতা তৈরি করা হয়েছে, তার থেকে নতুন একটা উপযোগ তৈরি করলো কাপড়। তার মানে তুলা থেকে কাপড় বা জামা হওয়া, এই যে রূপের পরিবর্তন করে মানুষ, এটাকে বলা হয় উৎপাদন। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদকে আহরণ করে মানুষের প্রয়োজন অনুযায়ী রূপগত পরিবর্তন করাকেই উৎপাদন বলা হয়। এই উৎপাদন, এখানে প্রথম কথা হচ্ছে উৎপাদন। তাহলে আমরা বুঝলাম কি? প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপের পরিবর্তন করে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাহাকে উৎপাদন বলা হয়। আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে উৎপাদনের উপকরণ। উপকরণ বলতে উপাদানকে বোঝায়, যেগুলো প্রয়োজন হয় আর কি। উপকরণ বলতে উপাদান। তাহলে উপাদান বলতে উৎপাদন করতে, কোন একটি পণ্য দ্রব্য উৎপাদন করতে যে সকল উপাদান প্রয়োজন হয়, বিষয় প্রয়োজন হয়, তাকে উৎপাদনের উপকরণ বলা হয়। এখন আমরা আসি যে উৎপাদনের উপকরণ কয়টি রয়েছে। উৎপাদনের উপকরণ রয়েছে 4টি। দেখো, উৎপাদনের উপকরণ 1 নাম্বার, এটা হচ্ছে ভূমি। উৎপাদনের যে কোনো পণ্য উৎপাদন করার জন্য, যে কোনো অর্থনৈতিক কার্যক্রমের জন্য প্রথম উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি। এই জন্য আমরা ভূমি এ কথাটা যদি জাস্ট সবাই শুনি যে উৎপাদনের প্রথম বা আদি বা প্রধান উপকরণ হচ্ছে ভূমি, তাহলে ভূমি বলতে আমরা কি বুঝি? ভূমি বলতে আমরা বুঝি পৃথিবীর উপরি অংশ অথবা জমি, আর ইংরেজিতে যেটাকে বলা হয় ল্যান্ড। পৃথিবীর উপরি অংশ অথবা জমিকে ভূমি বলা হয়। এটি সাধারণ সেন্সের কথা, যে কেউ বলতে পারবে। যদি ভূমি কাকে বলে এটা বলতে বলা হয়, যে কেউ, শিক্ষিত অশিক্ষিত সবাই বলতে পারবে ভূমি বলতে জমিকে বোঝায়, ভূমি বলতে মাটিকে বোঝায়, ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়। কিন্তু অর্থনীতির ভাষায়, উৎপাদন ব্যবস্থাপনার ভাষায় ভূমি বলতে শুধুমাত্র জমিকে বোঝায় না, মাটিকে বোঝায় না, পৃথিবীর উপরি অংশকে বোঝায় না। ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত মানে হলো আল্লাহ তাআলা প্রদত্ত যে কোনো সম্পদকে ভূমি বলা হয়। এখন বলতে পারে যে স্যার যে কোনো সম্পদ কি? মাটি অন্যতম একটি উপাদান এই ভূমির। মাটি এটিকে ভূমি বলা যেতে পারে। জলবায়ু, আবহাওয়া, জলবায়ু, নদ নদী, সমুদ্র, পাহাড়, আলো, বাতাস, সকল কিছুকেই ভূমি বলা হয়। অর্থাৎ ভূমি ছাড়া কোন একটি উৎপাদন ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা সম্ভব নয়। এখন ধরো, তুমি যদি মনে করো যে তোমরা বা তোমার ফ্যামিলি একটি কারখানা তৈরি করবে, খেয়াল করো, কারখানা কি করবে? জামা উৎপাদন করবে অথবা ঔষধ উৎপাদন করবে। প্রথমে এই কারখানার জন্য কি প্রয়োজন হয়? ভূমির প্রয়োজন হয়, ভূমি বা মাটি। তাহলে ভূমি বা মাটির মূল কথা হলো এটি হচ্ছে উৎপাদনের প্রথম এবং প্রধান উপকরণ। এটি ছাড়া তুমি চিন্তা করো পৃথিবীতে কোনো কিছু উৎপাদন করা সম্ভব? মাটি ছাড়া উৎপাদন সম্ভব নয়, আলো ছাড়া সম্ভব নয়, বায়ু ছাড়া সম্ভব নয়, সূর্য ছাড়া সম্ভব নয়। তোমার হচ্ছে নদ নদী, পানি, গাছপালা, সকল প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। প্রকৃতিতে যত সম্পদ আছে, সেটি পাহাড় হতে পারে, সেটি সাগর হতে পারে, সেটি নদী হতে পারে, সেটি গাছপালা হতে পারে, সেটি বায়ু হতে পারে, বাতাস হতে পারে, সূর্যের আলো হতে পারে, সকল কিছু হচ্ছে কি উৎপাদনের প্রথম বা প্রধান উপকরণ ভূমি বলা হয়। এই ভূমির একটা বৈশিষ্ট্য হলো ভূমি স্থানান্তরযোগ্য নয়। অর্থাৎ কক্সবাজারে সমুদ্র রয়েছে, তার উপর ভিত্তি করে সেখানে লবণ চাষের, লবণ উৎপাদনের ব্যবসা করা হবে। সেই কক্সবাজার সমুদ্রকে স্থানান্তর করে ঢাকায় নিয়ে আসা সম্ভব নয়। তার মানে ভূমির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ভূমি স্থানান্তরযোগ্য নয়। তার মানে এক জায়গায় ধরো এই ভূমির বৈশিষ্ট্যের কারণেই দেখা যায় রাজশাহীতে আম উৎপাদন হয় বেশি, ভূমির বৈশিষ্ট্য এটা। আবার সিলেটে চা পাতা উৎপাদন হয় বেশি, কক্সবাজারে দেখা যায় কি
যে লবণ উৎপাদন হয়। এর কারণ কি? ভূমি বা প্রকৃতির বৈশিষ্ট্যগত কারণে। আর এর ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এক জায়গা থেকে, এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তর করা যায় না। এটি ভূমির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তার মানে যদি বলা হয় উৎপাদনের উপকরণের প্রথম বা প্রধান বা অন্যতম উপাদান কোনটি, তাহলে তোমার এমসিকিউর আনসার হবে ভূমি। আর যদি আসে ভূমি কি, জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে যে ভূমি কি, তখন তুমি দেখবা যে ভূমি সাধারণ অর্থে ভূমি বলতে জমি বা পৃথিবীর উপরিভাগকে বলা হয়। তবে অর্থনীতির ভাষায় ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল প্রকার জমি, জলবায়ু, নদ নদী, সাগর, আলো, বাতাস, সকল কিছুকেই ভূমি বলা হয়। আর এই ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভূমি এক এক অঞ্চলের ভূমির এক এক বৈশিষ্ট্য রয়েছে। এখানে তুমি দেখো ইউরোপ আমেরিকাতে খুবই শীত, আবার আমাদের দেশে শীতও আছে, গরম আছে। আবার মধ্যপ্রাচ্যে সৌদি আরব, তারপর দুবাই, কাতার, এগুলোতে আবার খুবই গরম। ঠিক আছে, এই যে একটা ভূমির বৈশিষ্ট্য, ইচ্ছা করলেই কেউ এই যে তোমার ইউরোপের ঠান্ডাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না। আবার বাংলাদেশের যে ষড় ঋতুর যে নাতিশীতোষ্ণ যে অঞ্চল, এটাকে আবার মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারবে না। এই ভূমির বা প্রকৃতির উৎপাদনের এই গুরুত্বপূর্ণ উপাদানের কারণে এক একটা অঞ্চলে, এক একটা জায়গায় এক একটি পণ্যদ্রব্য বা সেবা বেশি উৎপাদন হয়ে থাকে। যার ফলে দেখা যায় রাজশাহীতে আম উৎপাদন হয় বেশি, আর সিলেটে চা উৎপাদন হয় বেশি। আবার সৌদি আরবে দেখো আমও হয় না, কলাও হয় না, চাও হয় না, কিন্তু তার ভূমির বৈশিষ্ট্যগত কারণে মাটির নিচে অনেক তেল ও সম্পদ রয়েছে, যেটা বিক্রি বা যার উৎপাদনের মাধ্যমে, আহরণের মাধ্যমে ওই দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। আবার কেনিয়া, জিম্বাবুয়ে, ওখানে খুব বেশি চা উৎপাদন হয় তার ভূমির বা জলবায়ুর বা প্রকৃতির বৈশিষ্ট্যের কারণে। তার মানে দাঁড়ালো এটা যে উৎপাদনের বা ব্যবসায়ের মুনাফা অর্জনের প্রথম এবং গুরুত্বপূর্ণ উপকরণ হলো ভূমি। উৎপাদনের তাহলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ভূমি, এরপর হলো দ্বিতীয় উপকরণ, ভূমির পরে শ্রম। এখন বলতে পারো স্যার তুমি যখনই শুনলে যে শ্রম, এই কথাটা যখনই শুনলে তখনই তোমার কাছে এটা মনে আসছে শ্রম মানে মানুষের পরিশ্রমকে বোঝায়। হ্যাঁ, এইটা যারা ব্যবসায় শিক্ষা, ব্যবসায় পড়ালেখা করে নাই, অর্থনীতি পড়ে নাই, তাদের জন্য প্রযোজ্য। যে শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়, এটি সংজ্ঞা হবে, তবে এটি পূর্ণাঙ্গ সংজ্ঞা হবে না। তাহলে শ্রম বলতে যদি আসে যে শ্রম কি, ঠিক আছে, বা লেবার কি, এটা জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। শ্রম হচ্ছে উৎপাদনের জন্য অথবা মুনাফা অর্জনের জন্য শারীরিক এবং মানসিক, শারীরিক, এটা দুইটা উপাদান জড়িত। এখানে একটা হচ্ছে শারীরিক এবং মানসিক পরিশ্রমকে উৎপাদনের ভাষায় শ্রম বলা হয়ে থাকে। এখন তুমি বলতে পারো যে কি, তাহলে স্যার মানসিক শ্রমটা কি? যেমন দেখো একজন তাঁতি, একজন কুমার, একজন জেলে, তারা শারীরিক পরিশ্রম করে উৎপাদন করে থাকে অথবা অর্থ উপার্জন করে থাকে। কিন্তু একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, তারা কিন্তু, অথবা একজন গায়ক, তারা কিন্তু শারীরিক শ্রম করে না, তাদের শ্রমটা হচ্ছে মানসিক পরিশ্রম। তার মানে শারীরিক শ্রমটা হচ্ছে একটা যেটা শারীরিক বা শ্রমের মাধ্যমে, শারীরিক শ্রমের মাধ্যমে উৎপাদন এবং মুনাফা অর্জন করা হয়। আর মানসিক অথবা বুদ্ধিভিত্তিক যে জ্ঞানটি, যে শ্রমটি, সেটা হচ্ছে মানসিক বা বুদ্ধিভিত্তিক পরিশ্রম। এখন দেখো কেউ যদি নিজের অর্থনৈতিক কোনো উপার্জনের লক্ষ্য না নিয়ে নিজের মনের খোরাকের জন্য কোনো কিছু করে থাকে, তাকে শ্রম বলা যাবে না। যেমন একজন গায়ক যদি 1,00,000 টাকা নিয়ে যদি গান তৈরি করে সকলের শোনার জন্য, তখন সেটাকে মানসিক পরিশ্রম বা শ্রম বলা হয়। কিন্তু কেউ যদি মনের খোরাকের জন্য বসে বসে গান গায়, সেটাকে কখনোই শ্রম বলা যাবে না। কারণ কি, শ্রম হতে হলে উৎপাদনের লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে,
আরেকটি বিষয় হলো শ্রম হতে হলে অবশ্যই 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 অর্থ উপার্জনের বিষয় জড়িত থাকতে হবে। তাহলে উৎপাদনের প্রয়োজনে অর্থ বা অর্থ উপার্জনের প্রয়োজনে শারীরিক এবং বুদ্ধিভিত্তিক সকল পরিশ্রমকেই শ্রম বলা হয়ে থাকে। তবে যেমন একজন একজন জেলে বা একজন তাঁতি, সে তার শারীরিক পরিশ্রম দিয়ে সে অর্থ উপার্জন করে, উৎপাদন করে থাকে। আর একজন ডাক্তার, সে তার মানসিক শ্রম দিয়ে, তার বুদ্ধি জ্ঞান দিয়ে সে অর্থ উপার্জন করে থাকে। দুইটাই উৎপাদনের জন্য প্রয়োজনীয়। এখন আমি বলেছিলাম যে তোমরা ঢাকার সাভারে একটি ঔষধ উৎপাদনের কারখানা দিবে। দেখো, ঔষধ উৎপাদনের কারখানার জন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে, একদম সবার আগে একটা জায়গা প্রয়োজন হবে, একটা ভূমির প্রয়োজন হবে উৎপাদনের প্রথম উপকরণ। ভূমির পরেই তোমার শ্রমের প্রয়োজন। তোমার এই যে ভূমির তুমি যেটাকে একটা কারখানা তৈরি করবে, কারখানা তৈরি করছে মানুষ ছাড়া, মানুষের সংস্পর্শ ছাড়া কোন উৎপাদন কি সম্ভব? তখনই শ্রমের কথাটা এসে যায়। তখনই কিছু মানুষ তার পরিশ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে তোমাদের কারখানাটা তৈরি করবে, আর কিছু মানুষ তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধি দিয়ে দেখাবে যে কি এই কারখানাটার এই অংশ এটা হবে, ওই অংশ এটা হবে। ঠিক আছে? সবাই কিন্তু শারীরিক পরিশ্রম করে না, কেউ মানসিক শ্রম করে থাকে। তোমার কারখানাটা জন্য প্রথম ভূমি বা জমি প্রয়োজন, এরপরে তোমার শ্রম বা শ্রমিক প্রয়োজন। শ্রমিকরা কারখানা তৈরি করবে, আর যারা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তারা তোমার এই যে ভূমিটাকে সুন্দর করে সাজিয়ে বিল্ডিংটা কেমন হবে, কোথায় কি হবে, সেটা নির্ধারণ করে থাকে। সুতরাং বলা যায় উৎপাদনের দ্বিতীয় উপকরণ শ্রম ছাড়া কোনোভাবেই উৎপাদন বা অর্থ উপার্জন সম্ভব নয়। উৎপাদন করতে গেলে দুই রকমের শ্রমের প্রয়োজন হয়। একটা হলো শারীরিক পরিশ্রম, আর হচ্ছে মানসিক পরিশ্রম। এই শ্রমের আবার বিভাগ আছে, শ্রম বিভাগ বলা হয় এটাকে। শ্রম বিভাগ মানে দেখো, একটি ব্যক্তি, যে কোনো ব্যক্তি সকল বিষয়ে পারদর্শী হয় না। ঠিক আছে? প্রতিটা প্রতিষ্ঠানে দেখা যায় কি অনেকগুলো বিভাগ আছে। তুমি যদি একটু ব্যাংকে যাও, সেখানে দেখবা কেউ ক্যাশে আছে, কেউ অ্যাডমিনে আছে, কেউ অডিটে আছে, কেউ অ্যাকাউন্টসে আছে। তার মানে একজন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে একটি কাজে সবসময় একই কাজ করে, তখন তার উৎপাদনের নৈপুণ্য বা দক্ষতা বৃদ্ধি পায়। এই জন্যে শ্রম এর বিভাগ করার প্রয়োজন হয়ে থাকে। আমরা এরপরে এরপরের ক্লাসে শ্রম বিভাগ নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে উৎপাদনের তৃতীয় উপকরণ। উৎপাদনের 3 নাম্বার উপকরণ সেটা হলো মূলধন। ছাত্র খেয়াল করো, তোমাদের প্রথমেই বললা যে আবার আমি রিপিট করছি যে প্রথমেই তোমরা ঢাকার সাভারে একটা ওষুধ কারখানা করবে। প্রথমেই ভূমির প্রয়োজন, তারপর কারখানাটা তৈরি করার জন্য তোমরা চিন্তা করলে যে মানুষ প্রয়োজন, ম্যান পাওয়ার প্রয়োজন। যে কারখানাটা কিভাবে তৈরি করবে, মানুষের শ্রম দরকার, শারীরিক শ্রম দরকার, মানসিক শ্রম দরকার। কিন্তু এই যে অর্থ ছাড়া কোনোভাবে কি এই ব্যবসা প্রতিষ্ঠান অথবা এই যে কারখানা যেটা বললা, সেটা কি দাঁড় করানো সম্ভব? সুতরাং মূলধন বলতে শুধুমাত্র অর্থ সম্পদকে বুঝায় না। সাধারণ অর্থে আমরা যখন ইন সেন্স কমার্সের ভাষা ছাড়া যখন বলি, মূলধন বলতে অর্থ সম্পদকে বুঝায়। কিন্তু ব্যবসায় শিক্ষা শাখার একজন ছাত্র হিসেবে তুমি কখনোই বলতে পারো না যে মূলধন বলতে অর্থ সম্পদকে বুঝায়। সাধারণ অর্থে বুঝায়, ইন এ কমন সেন্স মূলধন বলতে অর্থ সম্পদকে বুঝায়। কিন্তু ব্যবসায়ের ভাষায় অথবা অর্থনীতির ভাষায় মূলধন হলো মানুষের বর্তমান আয়ের। খেয়াল করো, এখানে আমি খুব ক্লিয়ারলি এই যে মূলধন বা ক্যাপিটাল, এই কথাটা তুমি ইকোনমিক্সের যে কোনো জায়গায় ব্যবসা শিক্ষা শাখা পড়তে গেলে প্রয়োজন হবে। খুব ক্লিয়ারলি খেয়াল করো, মূলধন হচ্ছে মানুষের বর্তমান আয় থেকে কিছু টাকা সঞ্চয় করে পরবর্তী উৎপাদন কাজে ব্যবহার করার অর্থকেই মূলধন বলা হয়। তাহলে খুব ক্লিয়ারলি আমার কথাটার মধ্যে দেখো কয়টা কথা আছে। মূলধন হচ্ছে সেই অর্থ, আমি এখন সাপোজ ধরো যে তোমার বাবার এখন মাসে 1 লক্ষ টাকা ইনকাম বা আয়, সে বর্তমান ভোগকে স্থগিত করে 80,000 টাকা তোমাদের সংসারে ব্যয় করে বাকি 20,000 টাকা দিয়ে একটি মেশিন কিনলো। এই যে একটি মেশিন কিনলো, সেখান থেকে 2টা জামা উৎপাদন হবে, সেই যে 20,000 টাকা, সেটা হচ্ছে মূলধন। তার মানে এখানে একটা জিনিস দেখো
তোমার বাবা কিন্তু ৮০,০০০ টাকা সংসার খরচ বাবদ খরচ করতে পারছে, বাকি ২০,০০০ টাকাও খরচ করতে পারতো না যে তা কিন্তু না। কিন্তু সে বর্তমানে তার ভোগকে স্থগিত রেখে সে যদি ২০,০০০ টাকা দিয়ে সাপোজ ধরো একটা আলমারি কিনে নিল, তাতেই কিন্তু খরচ হয়ে গেল। ওই আলমারি থেকে কিন্তু কোনো উৎপাদন হতো না, এটা জড় পদার্থ সে পড়ে থাকতো। কিন্তু একটা মেশিন কিনলে মেশিন থেকে আরেকটা পরবর্তী একটা ইনকামের পথ হলো একটা যে উৎপাদন সম্ভাবনা থেকে যায়, এই জন্য এটা মূলধন। তার মানে বর্তমান আয় থেকে বর্তমান ভোগকে স্থগিত রেখে ওই যে সে টাকাটা ব্যয় করতে পারতো কিন্তু করে নাই। বর্তমান আয় থেকে ভোগকে স্থগিত করে সঞ্চয় সৃষ্টি হয়। সঞ্চয়ের যে অর্থগুলো পরবর্তী উৎপাদন কাজে মেশিন যন্ত্রপাতি কাঁচামাল ক্রয়ে ব্যয় হয় তাকে মূলধন বলা হয়। আমি যদি ক্লিয়ারলি কথাটা বুঝাতে পারি তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের আয়ের থেকে ব্যয় বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে সঞ্চয়। সঞ্চয় যে টাকাটা পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন। আমি কি কথা বুঝতে পারলাম? আরো ক্লিয়ারলি যদি বলি, ওই যে বললাম তোমার বাবার মাসিক ইনকাম ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা খরচ করলো, বাকি ২০,০০০ টাকা সে ভবিষ্যতের কথা চিন্তা রেখে ভবিষ্যতের চিন্তা উৎপাদনের আয়ের অর্থ উপার্জনের চিন্তা করে বর্তমান ভোগ হয়ে বর্তমান ব্যয়কে স্থগিত করে যে ২০,০০০ টাকা সঞ্চয় করলো, সঞ্চয়কৃত সেই অর্থ দিয়ে যদি পরবর্তী উৎপাদনের কাজে পরবর্তী অর্থ উপার্জনের কাজে যেই টাকা ব্যয় করা হয় তাকে মূলধন বলা হয়। এখন আমাদের মতো উন্নয়নশীল দেশে মূলধনের খুব একটি ব্যাপকতা নেই, কিন্তু যেই দেশের মূলধন গঠন যত বেশি হয় সেই দেশের অর্থনীতি তত ভালো হয়। এখন বলতে পারো যে স্যার যে মূলধন বেশি কিভাবে হবে? ওই যে মানুষের যত আয় বেশি হবে এবং আয় থেকে ব্যয় কম করে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করলেই কিন্তু মূলধন সৃষ্টি হয় না। সঞ্চয়ের যে অর্থটি পরবর্তী উৎপাদন কাজে ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলা হয়। অর্থাৎ যদি তোমার বাবার ১,০০,০০০ টাকা ইনকাম, ৮০,০০০ টাকা খরচ করলো, ২০,০০০ টাকা সঞ্চয় করলো, প্রতি মাসে সঞ্চয় করে ৩ মাস পরে সে করলো কি একটি ডাইনিং টেবিল কিনে নিল, তাতে কিন্তু উৎপাদন সৃষ্টি হলো না বা মূলধন গঠনও হলো না। ৩ মাস পরে এই সঞ্চয়কৃত অর্থ যদি পরবর্তী উৎপাদনের কাজে পরবর্তী কাঁচামাল যন্ত্রপাতি কোন একটি মেশিন ক্রয় করে যদি তাতে বিনিয়োগ করে তখন তাকে মূলধন বলা হয়। সুতরাং মানুষের আয় বাড়তে হবে। মানুষের ধরো একটা লোকের ইনকাম ১৫,০০০ টাকা, সে খরচ করবে কি আর সঞ্চয় করবে কি? আর সঞ্চয় না করলে তো সে কি হবে? মূলধন গঠন করতে পারবে না, বিনিয়োগ করতে পারবে না। তাহলে আয় বৃদ্ধি পেতে হবে। আবার আয় বাড়লেই যে সঞ্চয় মানুষ করবে তা কিন্তু না। মানুষের মধ্যে সঞ্চয়ের একটা প্রবণতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। অনেকে ১৫,০০০ টাকা ইনকাম করেও কিন্তু ২,০০০ টাকা সঞ্চয় করে এবং পরবর্তী উৎপাদনের কাজে মূলধন হিসাবে বিনিয়োগ করতে পারে। আবার অনেকেই ১,০০,০০০ টাকা ইনকাম করেও দেখা যায় কি এই সঞ্চয়ের প্রবণতা না থাকায়, সঞ্চয়ের ইচ্ছা না থাকায় সেই টাকাটাকে সঞ্চয় করে না এবং পরবর্তী মূলধন হিসেবে বিনিয়োগ করে না। সুতরাং এটা নির্ভর করে মানুষের আয় বাড়লেই যে সঞ্চয় বা বিনিয়োগ বাড়বে, মূলধন বাড়বে তা কিন্তু না। আয় বাড়তে হবে, আয় বাড়লে সঞ্চয়ের চিন্তা ভাবনা ইচ্ছাও বাড়তে হবে, সঞ্চয়কৃত অর্থ আবার মূলধন হিসেবে বিনিয়োগ করার ইচ্ছাও বাড়তে হবে। এই তিনটা বিষয়ের উপর মূলধন নির্ভর করে। আর একটি প্রতিষ্ঠান, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, যে কোনো উৎপাদনে, যে কোনো কাজে তুমি খেয়াল করো, জমি ছাড়া বা ভূমি ছাড়া সম্ভব না। ভূমির পরে মানুষের মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম ছাড়া সম্ভব না। তারপর অর্থ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। এই কারণে যেই দেশের মানুষের সঞ্চয় প্রবণতা, বিনিয়োগের উৎসাহ বেশি, সেই দেশে অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত। এরপরে চতুর্থ নাম্বার উপকরণ, এলিমেন্টস হলো সংগঠন। দেখো একটা প্রতিষ্ঠান সংগঠন বলতে আমি বলি সংগঠন কি এটা আগে ধারণা দিয়ে দিই। এই যে তিনটি জিনিস দেখো, এটা হচ্ছে ভূমি বা জমি বা প্রাকৃতিক উপাদান, এটা হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে টাকা। তিনটা জিনিসই আলাদা। একটা প্রকৃতি প্রদত্ত জিনিস, সেটা কি? সেটা হচ্ছে জলবায়ু হতে পারে, তারপর পানি হতে পারে, নদ নদী হতে পারে, সাগর হতে পারে, ভূমি হতে পারে, মাটি হতে পারে, জমি হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তারপরে মানুষ, তারপর আবার টাকা। এই তিনটে জিনিসকে সমন্বয় করে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে সংগঠন বলা হয়। আমি যদি কথাটা আবার বুঝাতে চাই, রিপিট করতে চাই,
তখন ব্যাপারটা এরকম, ভূমি, শ্রম, মূলধন, অর্থাৎ উৎপাদনের টোটাল উপকরণই হচ্ছে 4টা। এই 4-এর প্রথম 3টাকে সমন্বয় করে উৎপাদন এবং অর্থ উপার্জন নিশ্চিত করাকেই সংগঠন বলা হয়ে থাকে। তবে দেখো, তোমার একটি প্রতিষ্ঠানের, এটা আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসাবে বলি, তাহলে দেখো পৃথিবীতে অনেক দেশ আছে যাদের প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে, মানুষও রয়েছে, টাকাও আছে, কিন্তু তাদের সংগঠন অথবা সমন্বয় সাধন অথবা নিয়ন্ত্রণের অভাবে তারা কাঙ্ক্ষিতভাবে উন্নত রাষ্ট্র পরিণত হতে পারে না। এখন দেখো, বাংলাদেশে ভূমি, প্রাকৃতিক গ্যাস, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস আছে, আছে কি নাই? অবশ্যই আছে। তারপর মাটির নিচে প্রাকৃতিক গ্যাস আছে, মানুষও আছে, শ্রম। আমাদের 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের ব্রেন আছে। মূলধনও কিছু টাকা যে আমাদের কাছে নাই তা কিন্তু না, কিন্তু এই 3টা জিনিসের সমন্বয় করতে পারে না বিদায়, পরিচালনা নিয়ন্ত্রণ করতে পারে না বিদায় আমরা আমেরিকান কোম্পানি, কানাডিয়ান কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করে যে আমাদের যে প্রাকৃতিক গ্যাসটি আছে সেটি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে উত্তোলন করে দেন, আমরা আপনারাও কিছু নেন, আমরাও কিছু নিই। কারণ কি? আমাদের দেখো মানুষ আছে কিন্তু 18 কোটি মানুষ, কানাডায় এত কোটি মানুষ নাইও। কানাডা মানুষের সংখ্যা হচ্ছে 1,90,00,000, তারা এখানে এসে কাজ করে। আমাদের ভূমি আছে, ভূমি তো প্রাকৃতিক সম্পদ মাটির নিচে আছেই, এই উত্তোলনের জন্য অর্থ সেটাও আমাদের আছে। তার মানে আমাদের সংগঠন ওভাবে নাই। আবার দেখো মধ্যপ্রাচ্যে কাতার, ওমান, দুবাই, সৌদি আরব, মাটির নিচে প্রচুর পরিমাণে তেল আছে, মানুষও আছে, শ্রম, মূলধনের অভাব নাই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, ওমান দেশগুলোর কাছে, কিন্তু তারা এই তেলগুলা নিজেরা পরিপূর্ণভাবে আহরণ করতে পারে না। কারণ কি? ওই যে সংগঠন। তারপরে দেখা গেল যে কি, এই উৎপাদনের উপকরণ 4টি, একটি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টির মধ্যে এই উপরে 3টিকে গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি, মুনাফা অর্জনের যে কাজটি, তারই নাম হচ্ছে সংগঠন। তার মানে আমরা আজকে এই ক্লাসে এখন পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে উৎপাদন কি। ওই যে বললাম, প্রকৃতি প্রদত্ত সম্পদকে আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। তারপরে বলেছি উৎপাদনের উপকরণ কি। উৎপাদনের উপকরণ হচ্ছে সেই সকল উপাদান, উৎপাদনের সে সকল উপাদান যাদের সমন্বয়ে যে কোনো পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী সৃষ্টি হয়ে থাকে। আর উৎপাদন উপকরণ কয়টি? উৎপাদন 4টি। 1 নাম্বার ভূমি, 2 নাম্বার শ্রম, 3 নাম্বার মূলধন, 4র্থ সংগঠন। এই 4টি ব্যতীত কোনোভাবেই যে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড অথবা উৎপাদন কাজ, কোনো কিছু সৃষ্টি কাজ করা সম্ভব না। উৎপাদন প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত, এই যে এই উৎপাদন রূপগত, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে। তাহলে আমরা এই যে এখান থেকে ভূমি কি আসতে পারে? জ্ঞানমূলক। শ্রম, মূলধন, সংগঠন আসতে পারে। আমরা পরবর্তী ক্লাসে আজ এই 4টা জিনিস উপকরণ আমরা পড়ালাম। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুইটা কোশ্চেন নিয়ে এবং একটি যদি সময় পাই সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্ররা, তোমাদের জ্ঞাতার্থে জানে রাখি যে এই তোমাদের সৃজনশীল সিস্টেমে উদ্দীপক আসবে। উদ্দীপকে 4টা কোশ্চেন আনসার করতে হয়। 1 ক জ্ঞানমূলক, খ অনুধাবন, ঘ প্রয়োগ, ঘ বিশ্লেষণধর্মী। 1 ক যে কটা থাকবে সেটা হচ্ছে জ্ঞানমূলক, মুখস্থ। অর্থাৎ ভূমি কি এটা তোমাকে মুখস্থ থাকতে হবে। মুখস্থ কেমন? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তুমি দ্বারা বলতে পারবে যে আমার নাম তারেক। এটা মুখস্থ, এটা কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না, এটা জ্ঞানমূলক। খতে থাকবে অনুধাবন, মানে জাস্ট একটু সংজ্ঞাটা ব্যাপক অর্থে লিখতে হবে, বুঝিয়ে লিখতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে। আর ঘ এবং ঘ এই দুইটা তোমার উদ্দীপক থেকে, এই উদ্দীপকের ক্লু দেওয়া থাকবে, তোমাকে হিন্টস দেওয়া থাকবে, তুমি উদ্দীপকের আলোকে এই কোশ্চেন গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। তার মানে কতে 1টা পার্ট থাকবে, খতে 2টা পার্ট থাকবে, গতে 3টা পার্ট থাকবে, আর ঘতে 4টা পার্ট থাকবে। কতে 1টা, খতে 2টা, ঘতে 3টা, ঘতে 4টা। এই 4টা পার্ট করে তোমাকে আনসার করতে হবে। কয়ের জন্য 1 নাম্বার মার্কস হচ্ছে 1, খয়ের জন্য মার্কস 2, গয়ের জন্য মার্কস 3, আর ঘয়ের জন্য মার্কস 4। এভাবে হচ্ছে টোটাল 10 মার্কস। তো আমরা যদি তোমাদেরকে সশরীরে, আমিও তোমাদেরকে দেখতে পেতাম, তোমরা আমাদেরকে দেখতে পেতে, তাহলে হয়তো আমরা সৃজনশীল বা উদ্দীপক কিভাবে আনসার করতে হয়
বিস্তারিত আজকে আলোচনা করতাম। পরবর্তী ক্লাসে আমরা উদ্দীপক এবং ক খ গ ঘ কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি যেটা পড়ালাম উৎপাদন কি, উৎপাদন উপকরণ কি, উৎপাদনের উপকরণ বা উপাদান সমূহ কি কি, সেগুলো আমরা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ বা আলোচনা করলাম। আশা করছি এগুলা শুনে এবং দুই একটি উদ্দীপক সলিউশন করে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে এবং বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।